নমস্কার, আমি স্বস্তিকা। ফ্রাইডে ফ্রাইড হরর স্টেশনের সূত্রধর ও অন্যতম কণ্ঠশিল্পী। শিক্ষাগত যোগ্যতায় আমি একজন বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ার। পরবর্তী সময়ে শখে হোম কুক, লেখিকা, পাঠিকা, অভিনেত্রী ও নাট্য পরিচালক। এবার কণ্ঠশিল্পীর ভূমিকায় আপনারা আমায় শুনবেন ও দেখবেন। কেমন লাগছে অবশ্যই জানাবেন। আপনাদের কাছেও যদি হাড়হিম কোনো হরর স্টোরি থাকে তা আমাদের কাছে পাঠাবেন, সেটা বলাই বাহুল্য। অডিও, সাউন্ড রেকর্ডিং ও এডিটিংয়ে থাকছেন অনির্বাণ দত্ত। আপনাদের অফুরান ভালোবাসা ও শুভেচ্ছাই হোক আমাদের আগামী দিনের পথ চলার পাথেয়। স্টেশনটা হয়ে উঠুক আমার, আপনার, সবার খুব কাছের, সেটাই ঈশ্বরের কাছে আন্তরিকভাবে প্রার্থনা করি। যাই হোক, বেশি কথা আর না বাড়িয়ে এবার শুরু করা যাক ফ্রাইডে ফ্রাইড হরর স্টেশন। সাসপেন্স, থ্রিলার, হরর। আমাদের প্রথম গল্প যিনি পাঠিয়েছেন তিনি আমার মেয়েবেলার বিশেষ বন্ধু অদিতি। ঠিক আমার মতোই পেশায় ও বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ার। বড় হয়ে ওঠা একান্নবর্তী পরিবারে। চাকরির সাথে সাথে গল্প লেখার শখ। আমার মতোই অকাল্ট, সুপারন্যাচারাল, প্যারানর্মাল, প্যারাসায়েন্স, প্যারাসাইকোলজি, ক্রিপ্টোজিওলজি এইসব রিলেটেড গল্পের অমোঘ আকর্ষণ ছোট থেকেই ওকে হাতছানি দিয়ে ডাকত, টানত, চুম্বকের মতোই আকর্ষিত করত। তার থেকেই জন্মায় এইগুলো নিয়ে গল্প লেখার আগ্রহ। আজ ওরই লেখা ছোট গল্প ডপলগ্যাঙ্গার আপনাদের সামনে পাঠ করে শোনাব। কানে হেডফোন লাগিয়ে মন দিয়ে শুনবে ও হারিয়ে যান এক প্যারালাল ডাইমেনশনে। বিয়ের পর এই প্রথম মাসির বাড়ি যাচ্ছি, অনেক বছর পর। কি যে আনন্দ হচ্ছে! কতদিন পর আবার সবার সাথে দেখা হবে। পৌঁছতেই বিকেল গড়িয়ে সন্ধে হয়ে গেল। মাসিরাও তো এখন এখানে থাকে না, নতুন বাড়ি কিনে সেখানেই উঠে গেছে। এই বাড়ির কয়েকটা ঘর ভাড়া দিয়ে দিয়েছে আর বাকি ঘরগুলো তালাবন্ধ করে রেখে দেয়। আমরা আসবো দেখে আবার এখানে সবাই মিলে জটলা করেছে। এই বাড়িটার সাথে আমাদের ছোটবেলার যে কত সুমধুর স্মৃতি জড়িয়ে রয়েছে তা ভাষায় প্রকাশ করা যাবে না। আগেকার দিনের বিশাল 7 মহলা অট্টালিকা, মেসোমশাইয়ের পূর্বপুরুষের তৈরি, কড়িবর্গার ঘর, উঁচু সিলিং, সব মিলিয়ে কেমন যেন একটা আদিম গন্ধ, পুরাতন গন্ধ লুকিয়ে আছে বাড়িটার আনাচে কানাচে। যাই হোক, সারা দিন জার্নি করে এসে আজকে ভীষণ ক্লান্ত। মাসি বললেন, বসে আছিস কেন? আজকে তো ক্লান্ত হয়ে থাকাটাই স্বাভাবিক। আয়, খেয়ে নে, নিয়ে ঘুমিয়ে পড় আজ, কেমন? কাল বরং তোর সঙ্গে বসে অনেক গল্প করব। আর হ্যাঁ, তোদের বিছানা কিন্তু দোতলায় করে দিয়েছি। যা যা যা, খেয়ে চলে যা। মাঝরাতে ঘুমটা হঠাৎই ভেঙে গেল। মোবাইল তুলে দেখলাম রাত 3:08। বাথরুম যেতে হবে। এদিকে পাশে দেখি আমার দিদিরা অঘোরে ঘুমোচ্ছে। ওদের আর ডাকলাম না। বাথরুমটা এদিকে আবার নিচে দালান পেরিয়ে, অনেকটাই হাঁটতে হবে। যাই হোক, টর্চ আছে সাথে,
সেটাই হাতে নিয়ে ধীরে ধীরে নামতে লাগলাম। নির্জনতা যেন রাতের এই প্রহরে খুব বেশি রকমভাবে সুস্পষ্ট। বাথরুম থেকে ফিরছি, হঠাৎ হঠাৎ মনে হলো পেছনে যেন কেউ আছে। চমকে উঠলাম, পিছন ফিরলাম সহসা। কই, কেউ নেই তো। তবে যে আবার হাঁটতে লাগলাম। সিঁড়ি দিয়ে ওঠার সময় স্পষ্ট কারোর উপস্থিতি টের পেলাম। কে যেন খুব সন্তর্পণে পা টিপে টিপে পেছনে আসছে। হঠাৎ কানের কাছে একটা গলা সাপের মতো হিস হিসিয়ে বলে উঠল, দূর দাঁড় করে এসে কোনো দিকে না তাকিয়ে শুয়ে পড়লাম ঘরে। তাড়াতাড়ি ভোরটা যেন হয়। হে ঈশ্বর, হে কোথায় এসে পড়লাম। পরের দিন সকালে দিদিকে বলতেই দিদি তো হেসে উড়িয়ে দিল। বলল, ধুর, নতুন জায়গা তাই ভয় পেয়েছিস, ওসব মনের ভুল। কিন্তু দিদি, আমি যে স্পষ্ট শুনলাম রে। না না, গ্রামে গঞ্জে ওরকম একটু একটু মনে হয়। বেশি ভাবিস না, রেডি হয়ে নে, যা যা যা, বেরোতে হবে তো নাকি। মনে একটু সংশয় নিয়ে রেডি হতে চলে গেলাম। তাহলে কি কাল রাতের সবটাই মনের ভুল? সারা দিন গ্রামের রাস্তায় টই টই করে ঘুরে বিকেলে ফিরলাম বাড়িতে, ভীষণ তৃষ্ণার্ত। মাসি, ও মাসি, একটু জল দাও না, ভীষণ তেষ্টা পেয়েছে। যা না, ফ্রিজ থেকে নিয়ে খেয়ে নে, রান্নাঘরে আছে। কেমন যেন একটা অস্বস্তিকর গা ছমছমে পরিবেশ সব সময় বাড়িটার সাথে লেগে রয়েছে। ফ্রিজ থেকে বোতল বার করে ঢকঢক করে জল খেলাম। আহ, কি শান্তি, কি যে তেষ্টা পেয়েছিল। যা, ওই দেখো, উফ, ঢাকনাটা আবার কোথায় গড়িয়ে গেল। নিচু হয়ে খুঁজছি, ওই দেখা, কি ওটা, ওটা কি? বুকের রক্ত সহসা যেন হিম হয়ে গেল। ও কার দুটো পা দেখা যাচ্ছে ফ্রিজের নিচ দিয়ে। বুকে বুকে সাহস নিয়ে ওপরে দেখলাম, না না, কেউ কেউ নেই তো। হঠাৎ পেছন থেকে কে যেন সজোরে গলা টিপে ধরল। জ্ঞান হারানোর আগের সময় খুব জোরে একটা চিৎকার করে উঠলাম, মাসি! চোখ মেলে দেখলাম বিছানায় শুয়ে আছি। চারপাশে কতগুলো উদ্বিগ্ন মুখ উকিঝুঁকি মারছে। কি রে, কি হয়েছিল বলতো? মাসি জিজ্ঞাসা করল। একবার ভাবলাম বলেই দিই, তারপর ভাবলাম কি হবে, কেউ বিশ্বাস করবে না। ওই মাথাটা একটু ঘুরে গেছিল। কতবার বলেছি বলতো, রোদে ঘুরিস না, ঘুরিস না, এসব সহ্য হয় তোর? আস্তে আস্তে উঠে বাথরুমে গেলাম। আয়নায় দেখলাম গলার চারপাশে কালো আঙুলের দাগ সুস্পষ্ট হয়ে ফুটে রয়েছে। এরপর দুদিন আর কিছু ঘটল না। যা বেলা, রেডি হয়ে নে, নেমন্তন্ন বাড়িতে সবাই এসে যাবে তো। এই যাচ্ছি রে। আমার প্রিয় লাল শাড়িটা হাতে করে দোতলায় চলে এলাম সাজতে।
দোতলার বারান্দায় একটা সুবৃহৎ আয়না আছে। ছোটবেলা থেকেই তার সামনে দাঁড়িয়ে সাজতে আমার কি যে ভালো লাগে। সবে আইলাইনারটা লাগানো শুরু করেছি, হঠাৎ যা দেখলাম তাতে আমার বুকের রক্ত একেবারে হিম হয়ে গেল। দেখলাম অদূরে আমার শাড়িটা পরে খোলা চুলে একজন দাঁড়িয়ে আছে। মুখটা ফেরাতেই অবাক হয়ে গেলাম। আরে, এ তো হুবহু আমি, আমার মতোই দেখতে। আমি চিৎকার করে বলে উঠলাম, তুমি তুমি কে? অলৌকিক পৈশাচিক কণ্ঠস্বর বলে উঠল, তো তুই। বলতে বলতে দু হাত আমার গলার দিকে বাড়াতে থাকলো। কি আমার গলা আটকে গেছে। চিৎকার করতে পারছি না যে। কে কোথায় আছো? আমার আমার সাহায্য করো, আমি যে বাঁচতে চাই।